where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমরা গতকাল পড়েছিলাম স্ট্রং রুটসের প্রথম প্যারাগ্রাফগুলো 1 থেকে 7। স্ট্রং রুটস কে লিখেছেন? স্ট্রং রুটস লিখেছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আমরা যে অংশটা পড়ছি সেখানে কালামের ছোটবেলার ছবিটা আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। একজন বিজ্ঞানীর বড় হয়ে ওঠা, তার বাবা মা, তার পরিবেশ, তার শহর, পুরো ছবিটাই কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের সামনে একটা ভিভিড ক্লিয়ার পিকচার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। কালাম সম্পর্কে আমরা কাল কি জেনেছিলাম আরেকবার আমরা একটু রিভিশন দিয়ে নিই। কালাম সম্পর্কে আমরা জেনেছিলাম যে কালাম জন্মেছিলেন কোথায়? জন্মেছিলেন রামেশ্বরম নামক একটি ছোট্ট দ্বীপ শহর। সেটা কোথায় অবস্থিত ছিল? সেটা ছিল স্বাধীনতার পূর্বে যা মাদ্রাজ স্টেট নামে পরিচিত ছিল, ঠিক সেখানে, সেই প্রভিন্সের একটা ছোট্ট দ্বীপ। তার বাবা ছিলেন জয়নাল আবদিন এবং মায়ের নাম আসিয়াম্মা। বাবা এবং মায়ের কথা বোঝাতে গিয়ে কালাম কিন্তু আমাদের তার ছোটবেলার খুব ছোট ছোট কতগুলো গল্প বলেছে এবং সেই গল্পের মধ্যে দিয়ে আমরা দেখেছি কেমন করে কালামের সেই অ্যানসেস্ট্রাল হাউস, যেটা তার পূর্বপুরুষরা তৈরি করেছিলেন, সেই বাড়িতে কালাম তার মায়ের সঙ্গে রান্নাঘরে বসেই খাচ্ছেন এবং খাবার যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলো খুব সুন্দর আকর্ষণীয়ভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে। আমরা কি কি এখান থেকে প্রশ্ন আসে যে কালাম তার মায়ের সঙ্গে কি কি খাবার খেতে, সেখানে তাহলে আমরা লিখব যে রাইস, অ্যারোম্যাটিক সাম্বার, হোমমেড পিকল, তার সঙ্গে কোকোনাট চাটনি। এই সমস্ত কথা ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে বলার ভেতর দিয়ে কিন্তু কালাম আস্তে আস্তে তার যে স্পিরিচুয়াল গ্রোথ অ্যাজ এ পার্সন, একজন ব্যক্তিত্বের যে বড় হয়ে ওঠা এবং তার যে ছোট ছোট দিকগুলো, হ্যাঁ, আস্তে আস্তে তার বাবার কাছ থেকে শেখা, ছোটবেলায় চারপাশের পরিবেশ থেকে শেখা, অথবা বাবার বন্ধু লক্ষ্মণ শাস্ত্রী তার কাছে, এবং বাবা তার বন্ধু দুজনে বসে একসঙ্গে গল্প করছেন, সেই যে ছবিটা মনের মধ্যে গাঁথা হয়ে যাওয়া এবং ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তাকে অনুভব করতে শেখার ছোট ছোট ধাপ পেরিয়েই আস্তে আস্তে কিন্তু একজন বড় বিজ্ঞানীর, একজন মহান ব্যক্তিত্ব, গ্রেট পার্সোনালিটি হিসেবে আত্মপ্রকাশ করার এটাই ছিল পথ। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে দেখেছিলাম যে কালাম বলছেন যে তার বাবা ছিলেন একজন এমন মানুষ যিনি ছিলেন একজন মসজিদের ইমাম, তার পাশাপাশি তিনি খুব কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক যে তত্ত্ব, ধর্মের যে ছোট ছোট অনুশাসন যা আমাদের নিয়ত মেনে চলতে হয়, সেগুলো খুব সুন্দর ব্যাখ্যা করতেন ডাউন টু আর্থ তামিলে। খুব সহজ সরল তামিলে তিনি মানুষের কাছে তুলে ধরতেন। আমরা কাল যেখানে শেষ করেছিলাম সেখানে এইরকম একটি লাইনের সঙ্গে আমাদের এনকাউন্টার হয়েছিল। সেটা কি ছিল? সেটা ছিল
একটা লাইন এবং এখান থেকে কিন্তু বারবার আমাদের প্রশ্ন আসে এবং এই লাইনের ব্যাখ্যাটা তোমরা সবভাবেই তৈরি করতে হবে। যেমন একদিকে বড় প্রশ্ন LAQ লং আনসার টাইপের জন্য তৈরি করতে হবে, তেমন তৈরি করতে হবে SAQ শর্ট আনসার টাইপের জন্য। মানে এক লাইনের মধ্যে এটাকে বুঝিয়ে বলতে হতে পারে, আবার 5 নম্বরের জন্যও বুঝিয়ে বলতে হতে পারে। কি বলেছিলাম? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আমরা বলেছিলাম যে আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, তা যত খারাপই হোক, সেই খারাপ ঘটনার মধ্যে দিয়েও কিন্তু একটা পজিটিভ ভাইব আমরা পেতে পারি, একটা সদর্থক মানে কিন্তু সেটা আমাদের কাছে বয়ে আনতে পারে। কিভাবে আনতে পারে? যেখানে অ্যাডভার্সিটি আমাদেরকে বুঝিয়ে দেবে আমাদের যা কিছু প্রতিকূলতা তা সবসময় আমাদের সামনে একটা বিশেষ ধরনের সুযোগ নিয়ে আসে। সেই সুযোগ আসলে আমাদের নিজেদের সামনেই নিজেকে দাঁড় করিয়ে দেয়। ইন্ট্রোস্পেকশন, আমরা ভাবতে শিখি যে আমাদের মধ্যে যা কিছু আমাদের সামনে আছে, উপস্থিত আছে এই মুহূর্তে, হয়তো আমি খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু সেখান থেকেও আমার কিছু শেখার থাকতে পারে। কীরকম শেখার থাকতে পারে? যে এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে বা কিভাবে তৈরি হয়েছে, আমি এটাকে কিভাবে ওভারকাম করতে পারি, কিভাবে পেরিয়ে যেতে পারি। সবসময় এই ভাবনা চিন্তাগুলোর স্কোপ তৈরি হয় কিন্তু যখন আমাদের জীবনে অ্যাডভার্সিটি আসে তখনই। তাহলে আমরা চলে যাই আজকে প্যারাগ্রাফ নাম্বার 8-এ। সেখানে কি বলা হচ্ছে দেখো। Why don't you say this to the people who come to you for help and advice? তাহলে বাবা কালামকে বোঝাচ্ছেন যে দেখো আমাদের জীবনে খারাপ ঘটনা ঘটে এবং সেগুলোর মধ্যে দিয়ে আমরা শিখি। নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার জন্য যা কিছু শিক্ষার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা অ্যাডভার্সিটির ভেতর দিয়ে, ডিফিকাল্টিসের ভেতর দিয়ে, সাফারিংসের ভেতর দিয়ে শিখি। কিন্তু কালাম যখন বড় হয়ে উঠছেন, যখন প্রশ্ন করার মতো সাহস তার মনের মধ্যে তৈরি হচ্ছে, তখন তিনি বাবাকে জিজ্ঞেস করছেন যে তুমি আজ আমাকে যা বললে যে আমাদের জীবনে অ্যাডভার্সিটির প্রয়োজন আছে, অসুবিধের থাকার প্রয়োজন আছে, তবেই আমরা শিখতে পারবো। তাহলে তোমার কাছে যারা অসুবিধায় পড়ে আসে তুমি তাদেরকে এই কথাটা বলো না কেন? যারা তোমার কাছে সাহায্য চায় তাদেরকে তুমি এটা বোঝাও না কেন যে তোমাদের জীবনে দুঃখ এসছে, দারিদ্র এসছে, কষ্ট এসছে, এগুলোকে ডিল করতেও শেখাটা একটা শিক্ষা। তাদেরকে এই কথা বলো না কেন? আই আস্কড মাই ফাদার, আমার বাবাকে আমি এটা জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। তিনি কি করলেন? তিনি আমার কাঁধে কিছুক্ষণ হাত রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, একদম চোখের দিকে তাকিয়ে থাকলেন। For quite some time he said nothing. বেশ কিছুক্ষণ চলে গেল তিনি কোনো কথা বলছেন না। As if he was judging my capacity to comprehend his words. বাবা যেন বোঝার চেষ্টা করছেন যে আমি তার উত্তরটা শুনবার জন্য যথেষ্ট প্রস্তুত কিনা, বুঝতে পারবো কিনা আমি তার কথাগুলো। তাকে যে প্রশ্নটা করেছি সেই উত্তরটা শুনবার মতো বা সেই উত্তরটাকে কম্প্রিহেন্ড করার মতো, বোঝবার মতো, ধারণ করার মতো ক্যাপাসিটি আমার মধ্যে আছে কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস। কিছুক্ষণ পর তিনি যেন সিদ্ধান্ত নিয়ে ফেললেন এমনভাবে, তিনি খুব লো, খুব ধীর স্থির ভাবে, ডিপ ভয়েস, গভীর স্বরে আমাকে বললেন। কি বললেন? His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর, কি উত্তর তিনি বললেন সেটা শুনবার আগেই আমরা জেনে গেলাম কালামের সেই উত্তর শুনে মনের কি পরিস্থিতি তৈরি হলো। দেখা গেল বাবার উত্তরটা তাকে একটা অদ্ভুত এনার্জি এবং একটা এনথুসিয়াজম দিল। এনার্জি মানে কি? প্রাণ শক্তি, যেন টকবক করে ফুটে উঠলেন। এনথুসিয়াজম, একটা অদ্ভুত উৎসাহ বোধ করলেন নিজের ভেতরে। কি বলেছিলেন বাবা? Whenever human beings find themselves alone, যখন মানুষ নিজেকে একা বোধ করে, যখন সে বোঝে যে সে একা হয়ে যাচ্ছে জীবনের রাস্তায়, as a natural reaction, এবং তখন স্বাভাবিকভাবেই সে কি চায়? They start looking for company. সে তখনই একজন সঙ্গীকে খোঁজার চেষ্টা করে। কেন খোঁজে? Whenever they are in trouble, যখনই সমস্যার সামনে পড়ে, যখনই অসুবিধার সামনে এসে দাঁড়ায়, they look for someone to help them. এমন একজনকে খোঁজে যে তাকে সাহায্য করতে পারে, এমন একজন বন্ধুকে খোঁজে যে তাকে
তার হাত ধরে তার রাস্তাটাই কঠিন সময়টা পেরিয়ে যেতে সাহায্য করে। whenever they reach an impasse, যেই মুহূর্তে তার জীবন একটা ইম্পাসের ভেতরে, গোলক ধাঁধার ভেতরে, একটা চক্রব্যূহের ভেতরে আটকে যায়, যখন সে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছে না, they look to someone to show them the way out. সে চায় কেউ একজন তার হাত ধরে বেরিয়ে এখান থেকে বেরোনোর রাস্তাটা, এখান থেকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা, প্রোগ্রেসের পথটা যেন তাকে খুঁজে দেয়, সাহায্য করে সে পথ খুঁজে পেতে। Every recurrent anguish, longing and desire find its own special helper. বলছেন recurrent anguish, recurrent মানে কি? recurrent মানে হচ্ছে এমন কিছু যা বারবার ঘটছে, again and again, বারবার ঘটছে, বারবার ঘটছে, বারবার আমার সঙ্গে খারাপ ঘটনা ঘটছে, অ্যাঙ্গুইশ তৈরি হচ্ছে, সেখান থেকে আমার ভিতরে একটা যন্ত্রণা তৈরি হচ্ছে, একটা ক্ষোভ তৈরি হচ্ছে, একটা লঙ্গিং তৈরি হচ্ছে, ইয়ার্নিং, লঙ্গিং তৈরি হচ্ছে, চাওয়া তৈরি হচ্ছে, যা থেকে আমি একজন বন্ধুকে চাইছি, একজন এমন কাউকে চাইছি যে আমার হেল্পমেট হয়ে উঠতে পারে। অ্যান্ড ডিজায়ার, আমার ভেতরে যে আকাঙ্ক্ষা আছে এই অবস্থা থেকে বেরোনোর জন্য, তো এই যে পরিস্থিতিটা আজকে তৈরি হয়েছে সেখান থেকে বেরোনোর যে ইচ্ছে, যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, যে চাহিদা আমার মধ্যে রয়েছে, ফাইন্ড ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একজন বিশেষ, একজন বন্ধুকে, একজন হেল্পারকে, যে আমাদের সাহায্য করতে পারে, এরকম কাউকে আমাদের প্রয়োজন হয় আমাদের জীবনে। ফর দ্য পিপল who come to me in distress, কালামের বাবা বলছেন যে সমস্ত মানুষেরা ডিস্ট্রেসের মধ্যে, প্রচন্ড হতাশ অবস্থায় আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি তাদের কাছে সেই মানুষটা হয়ে উঠি, সেই বন্ধুটা হয়ে উঠি যে তার হাত ধরে তাকে, সে চাইছে এই অবস্থা থেকে বেরিয়ে যেতে, তার খারাপ পরিস্থিতি থেকে, সে প্রতিকূল অবস্থা থেকে সে আলোতে আসতে চাইছে, এ ব্যাপারে আমি তাকে সাহায্য করি। কিভাবে সাহায্য করি? আমি একটা গো বিটুইন হয়ে যাই, মানে আমি তার আর সে যা চাইছে সেই ঈশ্বরের মাঝখানে একটা সেতুর মতো কাজ করি, এবং সেই সেতু কি করে? সেই সেতু তার প্রার্থনাকে যেন ঈশ্বরের কাছে পৌঁছে দেয়, এবং ঈশ্বর তখন ডেমনিক ফোর্সেস, ইভিল ফোর্সেস, যা কিছু আমার জীবনে খারাপ কিছু বয়ে আনছে, অশুভ কিছু বয়ে আনছে, তাকে প্রশমিত করতে সাহায্য করে। কার মাধ্যমে? প্রেয়ার্স অ্যান্ড অফারিংসের মাধ্যমে। প্রার্থনা এবং অফারিংস মানে কি? অফারিংসকে আমরা বাংলায় বলি অঞ্জলি। যেমন রবীন্দ্রনাথ লিখেছেন গীতাঞ্জলি, গীত অঞ্জলি। অঞ্জলি হচ্ছে সামথিং দ্যাট উই অফার্ড টু গড, ঈশ্বরের কাছে আমরা যা কিছু নিবেদন করি, নিজেকে সমর্পণ করি যার মাধ্যমে। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। কিন্তু কালামের বাবা কালামকে মনে করিয়ে দিচ্ছেন, দেখো এটা আমি কাজটা করি ঠিকই, এই কাজটাকে কিন্তু আমি ঠিক বলে মনে করছি না, এবং আমি বিশ্বাসও করি না যে মানুষের কারো সাহায্য নিয়েই তার পরিস্থিতি থেকে বেরোনো উচিত বলে। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. বলছেন যে দুটো পার্থক্য আছে, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। কোন কোন দুটো জিনিস? তাহলে যদি আমরা কারো সাহায্য না নিয়ে আমার পরিস্থিতি থেকে বেরোতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের মনের মধ্যে যে সম্ভাবনাগুলো আসে, সেই সম্ভাবনাগুলো দুটোর কথা বলেছেন, যার মধ্যে একটা বেসিক ডিফারেন্স, একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, একটা মৌলিক পার্থক্য আছে। কিরকম? সেটা হচ্ছে কেউ যখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে, তাহলে তার মনের মধ্যে দুরকম পরিস্থিতি আসতে পারে। একটা হচ্ছে fear-ridden vision of destiny, fear-ridden vision of destiny। ডেস্টিনি হলো ভাগ্য, ফেট, এবং ফিয়ার মানে হলো ভয়। আমরা কি করতে পারি? ভবিষ্যৎ সম্পর্কে আমরা ভয় পেতে পারি, আমার সঙ্গে সবকিছুই খারাপ হবে,
আমি যা কিছুই চেষ্টা করি না কেন সেটা একদম ব্যর্থতায় পর্যবসিত হবে, এরকম চিন্তা আসতে পারে, যা থেকে আমরা কি করব, আমরা হয়তো কাজটা করতেই অগ্রসর হতে পারবো না। এমন একটা ভয় মিশ্রিত অবস্থা মনের মধ্যে তৈরি হবে যা আমাকে সবসময় আমার প্রোগ্রেসের রাস্তা থেকে ছিটকে দেওয়ার চেষ্টা করবে, আমার উন্নতির রাস্তা থেকে সবসময় আমাকে বাধা দিতে চেষ্টা করবে। এইরকম একটা কাল্পনিক অবস্থা তৈরি হতে পারে যেখানে ভবিষ্যৎ সম্পর্কে একটা ভয়ঙ্কর দুশ্চিন্তা আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত অবস্থা সৃষ্টি করবে। কিন্তু আরেকটা ভিশনের কথা বলছেন কালামের বাবা জয়নাল আবদিন। তিনি বলছেন আরেক ধরনের সম্ভাবনা আছে, আরেক ধরনের কল্পনাও আমাদের আশ্রয় হতে পারে। সেটা কি? সেটা বলছেন যে এটাও কিন্তু আমাদেরকে এনাবল করতে পারে, মেক ইট পসিবল, আমাদেরকে বিশ্বাস করাতে পারে ইয়েস ইউ ক্যান, তুমিও পারতে পারো, যত অসুবিধে আসুক না কেন তুমিও পারতে পারো, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস। তোমার ভবিষ্যতের রাস্তায়, তোমার উন্নতির পথে যা কিছু বাধা হিসেবে আসবে সেটা যদি তোমার নিজের ডিজায়ারও হয়, তোমার নিজের আকাঙ্ক্ষাও হয়, এমন কিছু তুমি চাইছো যা তোমার পাওয়ার ক্যাপাসিটি নেই, যা তোমার পাওয়ার কথা নয়, সেইটা কিন্তু তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তুমি যদি সেই বাধাকে চিনতে পারো তবে তুমি সহজেই তাকে তুমি সহজেই আটকে দিতে পারবে, তাকে তুমি রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে। তোমার যে এনিমি, তোমার শত্রু কিন্তু তুমি নিজেই। কিরকম ভাবে শত্রু হয়ে উঠছো নিজে? কারণ তুমি মনে মনে ভাবছো যে আমি অনেক পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছবো, কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে তুমি কি করছো, তোমার টিভি খুলে অথবা তুমি স্মার্টফোন খুলে বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের উপাদানের প্রতি মনোযোগ দিয়ে বসে রয়েছে। তাহলে কি হচ্ছে, তোমার সময়টা ক্রমাগত শেষ হয়ে যাচ্ছে, তোমার প্রিপারেশন, তোমার প্রস্তুতি সবকিছুতেই অত্যন্ত ঘাটতি হয়ে যাচ্ছে। এবং এখানে তোমার এনিমিটা তাহলে কে? এনিমি হচ্ছে তুমি নিজেই, যে তুমি কি করছো, তুমি ক্রমাগত সময়গুলোকে ব্যয় করে চলেছো, যে ব্যয়ের কোনো ফলাফল কিন্তু তোমার উন্নতির পথে কোনো কাজে আসছে না। এই ব্যাপারটাই খুব সহজ করে বলার চেষ্টা করলেন কালাম। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. এতক্ষণ ধরে একটা স্পিরিচুয়াল আপলিফটমেন্টের কথা আমাদের কালাম শোনালেন, যে আপলিফটমেন্টের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের কয়েকটা পয়েন্ট উঠে এলো। প্রথম পয়েন্ট কি, যে আমরা কখনোই should not be afraid of suffering, বা অ্যাডভার্সিটিকে নিয়ে আমরা ভয় পাবো না। কেন ভয় পাবো না? কারণ উনি আগেই বলেছেন যে অ্যাজ উই আর দ্য পার্ট অফ দ্য ডিভাইন বিং, আমরা যে ঐশ্বরিক সত্তার অংশ বিশেষ, তিনিই আমাদেরকে পথ দেখাবেন। আমরা যদি নিজেদের সৎ পথে চলতে শুরু করি তাহলে একসময় দেখা যাবে যে সেখানে কেউ আছেন যিনি স্পিরিচুয়াল বিং, যিনি আমাদেরকে গাইড করবেন টুয়ার্ডস দ্য লাইট, আলোর দিকে। কেমন? আর আরেকটা জিনিস উঠে এলো যে কালামের বাবা এই যে তার তিনি যে হেল্প করতেন, প্র্যাকটিস অফ হেল্পিং দ্য ডিস্ট্রেসড পিপল, কালামের বাবা এই যে ডিস্ট্রেসড পিপলদেরকে সাহায্য করতেন, এর ব্যাখ্যা হিসেবে একটা নতুন কথা বললেন যে আমরা যারা অসুস্থ অবস্থায় অথবা অশক্ত অবস্থায় বা ভীষণ ভীত সন্ত্রস্ত অবস্থায় একজন স্পিরিচুয়াল হিলার, যিনি আমাদের আধ্যাত্মিকভাবে একটু নিরাময় করার চেষ্টা করেন, আমাদের সমস্ত ভেতরের আবেগগুলোকে প্রশমিত করার চেষ্টা করেন, তার কাছে যে আমরা যাই টু ওভারকাম আওয়ার প্রবলেম ইজ নট দ্য প্রপার ওয়ে টু ডিল উইথ দ্যাট। এটা কিন্তু সঠিক পন্থা নয়। তাহলে আমাদের কি পন্থা নেওয়া উচিত? আমাদের সেই পন্থায় নেওয়া উচিত যেখানে আমাদের ইন্ট্রোস্পেকশনের সুযোগ থাকে, নিজেদের দিকে তাকিয়ে নিজেদের মতো করে আমরা যেন আমাদের প্রবলেমগুলোকে অ্যানালাইজ করে আমাদের শত্রুকে, আসল শত্রুকে, তাকেই যেন চিহ্নিত করে তারপর আমরা আমাদের প্রোগ্রেসের রাস্তার পথ নির্ধারণ করতে পারি। আরেকটা কথা এখানে উঠে এলো, সেটা হচ্ছে যে কালামের বাবা বলছেন যে তিনি বিশ্বাস করেন যে অবশ্যই একজন মানুষের জীবনে যখনই সমস্যা আসুক না কেন সেখানে কিন্তু অবশ্যই একজন বন্ধু থাকেই, যিনি কি করেন, যিনি একজন প্রি অর্ডেন্ড হেল্পার, যেন ঈশ্বর তাকে নির্দিষ্টই করে দিয়েছেন তোমার পথ থেকে তোমাকে সঠিক পথটা দেখানোর জন্য। তিনি কি করতে পারেন? তিনি শুধুমাত্র একজন ব্রিজ হিসেবে কাজ করতে পারেন। সেই হেল্পার বা সেই বন্ধু কিন্তু আমাদের সমস্যাগুলো সলভ করে দেন না। তিনি কি করেন? তিনি আমাদেরকে বলতে পারেন, তিনি আমাদেরকে এটা বলতে পারেন যে আমি কোন পথে গেলে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো। আমি কি করতে পারি? আমি তার কথা অনুসরণ করতে পারি, এবং অনুসরণ করে আমি কিন্তু আমার মাধ্যমে নিজেই চেষ্টা করে সেই ইভিল ফোর্সেসগুলোকে সরিয়ে দিয়ে
আমরা অলমাইটি ঈশ্বরের যে ইচ্ছা যে সর্বশক্তিমান ঈশ্বর যা চান আমার মধ্যে দিয়ে, যা তিনি প্রকাশ ঘটাতে চান, ম্যানিফেস্ট, কালকে আমরা আলোচনা করছিলাম যে ম্যানিফেস্ট, তার যে বহিঃপ্রকাশ, সেইটাই তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন। এবং এখানে এর পরের প্যারাগ্রাফে যা আমরা দেখলাম, যেখানে প্রথম লাইনটা শুরু হচ্ছে, কালামের বাবার শুধুমাত্র একজন যে তিনি ওয়াইজ পার্সন, বা তিনি যে শুধুমাত্রই একজন স্পিরিচুয়াল হিলার, তিনি যে শুধুমাত্রই ভাবনা চিন্তা করেন এবং সেই চিন্তনের জগৎ থেকেই মানুষকে সাহায্য করেন, এমনটা নয়। তাকে আমরা একজন অ্যাক্টিভ হিউম্যান বিইং হিসেবেও খুঁজে পাবো। দেখো, I remember my father starting his day at 4 AM. বাবাকে দেখতাম ছোটবেলায় ঠিক ভোর 4টের সময় তার দিন শুরু হতো। রিডিং দ্য নামাজ বিফোর ডন, সকালে একদম ভোরে, যে ভোরও হয়নি প্রায়, তখনই তার নামাজ পড়াটা শেষ হয়ে যেত। নামাজ সম্পর্কে একটুখানি বলে দিই, নামাজ কি? নামাজ হচ্ছে ইজ ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ দ্য ফেইথ অফ ইসলাম। ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের কাছে তাদের যে বিশ্বাস, ধর্ম বিশ্বাস, সেখানে 5টা পিলার রয়েছে, যার মধ্যে একটা হলো এই নামাজ। এবং এটা হচ্ছে অ্যাক্ট অফ ওয়ার্শিপ, উপাসনা বলা যেতে পারে, যেটা যারা ইসলাম ধর্মাবলম্বী তারা দিনে 5 বার পাঠ করেন এবং তারা বিশ্বাস করেন এটাই তাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের উপায়। After the namaz, he used to walk down to a small coconut grove we owned. তারপর বাবা নামাজ পড়া শেষ হয়ে গেলে হেঁটে চলে যেতেন কোথায়? একটা ছোট্ট নারকেলের বাগান ছিল আমাদের সেখানে, about 4 miles from our home, সেটা প্রায় আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তারপর বস্তার মধ্যে নারকেলগুলোকে কুড়ে সেটাকে কাঁধে নিয়ে তিনি আবার 4 মাইল যেতেন, আবার 4 মাইল ফিরে আসতেন। And only then would he have his breakfast. তারপর তিনি এসে সকালবেলার খাবার খেতেন। This remained his routine even when he was in his late 60s. একেবারে সে 70-এর কাছাকাছি বয়স যখন, মানে 6-এর ঘরের 60-এর ঘরের বয়সের শেষ দিকের বয়সগুলোতেও, অতখানি বয়সেও কিন্তু তার এই রুটিন তিনি মোটেই ভাঙেন। তাহলে আমরা কিন্তু তাকে কখনোই শুধুমাত্র একজন স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখব না, দেখব একজন হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল হু ডিড নট ইন্ডালজ ইন ইন্ডোলেন্স, যিনি কখনোই কিন্তু আলস্যকে তার জীবনে প্রশ্রয় দেননি। এবং এই যে ঘটনাগুলো, ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে কালামের বড় হয়ে ওঠা, কালাম কিন্তু ওই অনুপ্রেরণা, যে ইন্সপিরেশন যেটা গ্যাদার করছেন তার বাবার কাছ থেকে, বাবার জীবনচর্যা থেকে, বাবার ভাবনা চিন্তা থেকে, সেটাই কিন্তু আস্তে আস্তে তার নিজের জীবনেও প্রতিফলিত হবে পরবর্তীকালে। যদি আমরা উইংস অফ ফায়ার, তার আত্মজীবনী অগ্নিপক্ষর বাকি অংশগুলো পড়ি, তাহলে কিন্তু এই ঘটনার বহিঃপ্রকাশ দেখতে পাবো। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি সারা জীবন ধরেই আমার বাবাকে এমিউলেট করে গেছি, ফলো করে গেছি, অনুসরণ করে গেছি। অনুসরণ করা মানে কিন্তু নকল করা নয়, অনুকরণ নয়, এটা হচ্ছে অনুসরণ। মানে বাবা যে পথ দেখিয়ে গেছেন, আমি কিন্তু সেই পথে নিজেকে পরিচালনা করবার চেষ্টা করেছি। কোথায় চেষ্টা করেছি? বাবার জগৎ ছিল সম্পূর্ণ আলাদা, কিন্তু আমার জগৎ ছিল সম্পূর্ণ পৃথক। সেটা কোন জগৎ? সেটা হচ্ছে কালামের নিজের জগৎ। এই ছবিটা দেখো, তাহলে খানিকটা মনের মধ্যে একটা ধারণা তৈরি হবে। বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার জগৎ, আমরা আগেই শুনেছি যে উনি একজন মস্ত বড় সায়েন্টিস্ট ছিলেন এবং একজন প্রজেক্ট ডিরেক্টর ইসরো। ইসরো হচ্ছে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এই যে একটা বিশাল সংস্থা, এই সংস্থার প্রজেক্ট ডিরেক্টর ছিলেন কালাম। তিনি তৈরি করেছিলেন বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র। তোমরা শুনলে অবাক হবে যে শুধু মহাকাশ বিজ্ঞান কিংবা ক্ষেপণাস্ত্র বা কারিগরি বিদ্যার জগতে যে নতুন নতুন আবিষ্কার, তার যে তিনি পায়োনিয়ার ছিলেন, পথপ্রদর্শক ছিলেন, তাই নয়, এমনকি চিকিৎসা বিজ্ঞানের জগতেও কিন্তু কালামের একটা ভূমিকা রয়েছে, ছোট্ট ভূমিকা। তিনি একটা স্টেন্ট আবিষ্কার করেছিলেন। স্টেন্ট কি? আমরা অনেক সময় শুনি না, আমাদের বাড়ির চারপাশে অনেকেরই হার্টের সমস্যা হয় এবং ডক্টর বলেন যে ব্লকেজ আছে এবং সেখানে স্টেন্ট বসাতে হবে। এরকম একটা খুব স্বল্প মূল্যের, ভারতবর্ষ তো দরিদ্র দেশ, এবার সেখানে মানুষদের জন্য খুব স্বল্প মূল্যের একটা স্টেন্ট তিনি আবিষ্কার করেছিলেন, যেটা হৃৎপিণ্ডে বসিয়ে মানুষকে সুস্থ করে তোলা যায়। তাহলে
বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার জগতে দেখো এখানে মহাকাশে যখন যেতেন রকেট চেপে সেই সময়কার পোশাক পরা একটা ছবি এখানে রয়েছে। তাহলে বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার জগতে এই যে অবদান, এই তার যে অবদান, তার পেছনে অনেকটাই ভূমিকা কার রয়েছে? তাহলে কালামের বাবা জয়নাল আবদিনের। কারণ তিনি বাবার পন্থায় তিনি অনুসরণ করে গেছেন। কিরকম ভাবে অনুসরণ করেছেন? ভেবেছেন যে তাকে একই সঙ্গে মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠতে হবে, স্পিরিচুয়াল পার্সন হিসেবে গ্রো আপ করতে হবে, এবং একজন হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল যে কখনোই তার নিজের জীবনে ইন্ডোলেন্স বা আলস্যকে প্রশ্রয় দেবে না, একজন কঠোর পরিশ্রমী মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে সাহায্য করেছিলেন কালামের বাবা। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি কি করেছি? আমি সারা জীবন ধরে বোঝার চেষ্টা করেছি যে বাবা আমাকে যা কিছু বুঝিয়েছেন, ফান্ডামেন্টাল ট্রুথস, একেবারে মানে ধ্রুব সত্যিগুলো, যেগুলো আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না, যে মৌলিক সত্যিগুলো, সেগুলো বাবা আমাকে শেখানোর চেষ্টা করেছেন এবং আমি চেষ্টা করেছি সেগুলোকে খুব ভালোভাবে বোঝার মানে কি? এখানে বলছেন যে বুঝতে হলে আমাকে সেগুলোকে ধারণ করতে হবে, নিজের জীবনচর্যার ভেতর দিয়ে সেগুলোকে পালনও করতে হবে। and feel convinced that there exists a divine power. এবং আমি বিশ্বাস করি যে একজন বিজ্ঞানী হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বিশ্বাস করতেন যে একটা ডিভাইন পাওয়ার আছে, একটা স্বর্গীয় শক্তি আছে, একজন কেউ আছেন যার একটা উপস্থিতি রয়েছে আমাদের জীবনে, that can lift one up from confusion, misery, melancholy and failure. যা আমাদেরকে সবসময়, সেটা আমাদের ভেতরে উপস্থিত থাকতে পারে। কালাম কিন্তু একটা যোগাযোগের কথা বলছেন যে ঈশ্বর কিন্তু আমাদের চারপাশে বা ওপরে এরকম ভাবে অবস্থান করেন না, তিনি আলো হয়ে যেমন চারিদিকে ছড়িয়ে থাকেন, তিনি আমাদের ভেতর দিয়েও আত্মপ্রকাশ করেন। এই যে দুটোর মধ্যে একটা কমিউনিয়ন, একটা যোগাযোগ, সেই যোগাযোগের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের যাবতীয় কনফিউশন, দ্বিধা, দ্বন্দ্ব, মিজারি, দুর্দশা, মেলাঙ্কলি, বিষাদ এবং ফেইলিয়ার, ব্যর্থতাকে ছাপিয়ে and guide ones to one's true place, আমাদের যা সত্যিকারের জায়গা, আমাদের যা সত্যিকারের স্থান, তাকে উপলব্ধি করতে সাহায্য করেন কে? তাহলে সেই ডিভাইন পাওয়ার। তিনি শুধুমাত্র যে ডিভাইন পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেন তাই নয়, আমরা চাইলে, আমরা যদি বুঝতে পারি, অনুভব করতে পারি, তাহলে আমরা তার গাইডেন্সও পেতে পারি। মানে তিনি কিন্তু আমাদের পথ দেখান। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. তারপর এই গদ্যাংশের সবথেকে শেষতম লাইনটি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে না বুঝলে এখান থেকে উত্তর লেখা একটু জটিল হয়ে উঠবে, সেটা হলো যে once an individual severs his emotional and physical bond, বলছেন কেউ যদি তার শারীরিক মানসিক যে বন্ড বলতে এখানে বন্ডেজের কথা বলছেন, যে একটা আমরা আটকে পড়েছি যেন একটা ইম্পাসের ভেতরে, নিজেদের উইশফুল ডিজায়ার, আমরা যা চাই জীবনে, সেই চাহিদাগুলোর মধ্যে যখন আটকে পড়েছি, সেই আটকে পড়া অবস্থা থেকে, সেই জাল থেকে যদি আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পারি, সেভিয়ার করতে পারি, স্ন্যাপ অর কাটস অফ করে ফেলতে পারি, তবেই কিন্তু আমরা খুঁজে পাবো কি? রোড টু ফ্রিডম, মুক্তি খুঁজে পাবো। কোন রাস্তায় গেলে আমরা স্বাধীনতা পেতে পারি সেইটা খুঁজে পাবো, অ্যান্ড হ্যাপিনেস খুঁজে পাবো, শান্তি খুঁজে পাবো, আনন্দ খুঁজে পাবো, পিস অফ মাইন্ড খুঁজে পাবো, আমাদের মন সম্পূর্ণ শান্ত হয়ে উঠবে। এই কথাটার অর্থ কি? এই কথাটা আসলে কালাম এখানে বোঝাতে চাইছেন salvation of human soul. আমাদের জীবনে যা কিছু সাফারিংস ঘটে তার বেশিরভাগ কারণ যদি আমরা অনুসন্ধান করি, তাহলে কিন্তু তার কারণ হিসেবে আমরা নিজেদেরই বিভিন্ন রকম অভ্যেসকে খুঁজে পাবো। আমরা কি করেছি? আমরা বাউন্ড টু দ্য শ্যাকলস অফ আওয়ার ওন, আমরা আমাদের নিজেদেরই
যে ডিজায়ারের জগৎ, যে আকাঙ্ক্ষার জগৎ, সেই আকাঙ্ক্ষার জগতে কি হয়ে পড়েছি, জালের মধ্যে একদম আটকে পড়েছি। সেই জাল থেকে যদি আমরা নিজেকে ছাড়িয়ে নিতে পারি, তাহলেই আমাদের সালভেশন অফ হিউম্যান সোল হওয়া সম্ভব। সালভেশন অফ হিউম্যান সোলকে আমরা দেখেছি অনেক ধর্মের মতেই কিন্তু মোক্ষ বলে ডাকা হয়। মোক্ষ, মুক্তি। মুক্তি কি? মুক্তি বলছেন, মুক্তি হচ্ছে আর কিছুই নয়, পিস অফ মাইন্ড, হ্যাপিনেস। মুক্তি হচ্ছে আমাদের মনের শান্তি, প্রাণের আরাম এবং আমাদের অফুরন্ত স্বাধীনতা। সেই স্বাধীনতার সন্ধান আমরা কখন পাবো? যখন আমরা আমাদেরই ডিজায়ারের শ্যাকলস থেকে নিজেদেরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে এই যে ডিভাইন বিং, যে যা আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে চলেছে, সেই গাইডের আন্ডারে থেকে আমরা আমাদের জীবনের সত্যিটাকে উপলব্ধি করার চেষ্টা করব। কালাম বলছেন দেখো যে ওয়ান্স ট্রু প্লেস, আমার সত্যিকারের স্থান কি, আমি কি হয়ে উঠতে পারি, আমি কার জীবনে কতটুকু প্রভাব বিস্তার করতে পারি, সেই ব্যাপারে যখন আমি সম্পূর্ণ নিশ্চিত হব, তখনই আমার পক্ষে যাবতীয় মানে শৃঙ্খল মুক্ত হয়ে আমার সেই অপার স্বাধীনতা উপভোগ করা সম্ভব হবে। এইভাবেই শেষ হচ্ছে আমাদের এই গদ্যাংশটি, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। তো আমার মনে হয় যে তোমাদের গদ্যাংশটি বুঝতে অসুবিধে হবে না, যেভাবে পড়ানো হয়েছে সেভাবে বুঝলে অনেকটাই সুবিধে হবে। তো এবার আমি যেটা করব, এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তা আমরা একবার একটু আলোচনা করে নিই। আমরা জানি যে আমাদের উচ্চ মাধ্যমিকে 3 ধরনের প্রশ্ন আসে। গদ্যাংশ থেকেও 3 রকমের প্রশ্নই আসবে। একদিকে থাকবে এমসিকিউ, এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে দেখা যাবে যে একটা প্রশ্ন এবং তার এগেইনস্টে 4টে অপশন দেওয়া থাকবে, এ বি সি ডি। তোমাকে উপযুক্তটি বেছে নিয়ে যেখানে জায়গা দেওয়া থাকবে সেখানে সেটাকে পুট করতে হবে, আনসারের জায়গায় আনসারটাকে লিখতে হবে। কিরকম আসতে পারে সেটা দেখো। দেখো এখানে যেমন এমসিকিউ এর জন্য আমি একটা এক্সাম্পল, একটা উদাহরণ প্রশ্ন হিসেবে দেখিয়ে দিলাম। দেখো, কালাম ট্রাইড টু ফলো হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ। কালাম চেষ্টা করেছিলেন তার বাবাকে অনুসরণ করতে, যে জগতে, কোন জগতে চেষ্টা করেছিলেন? এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, পলিটিক্স, এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আরেকটা হচ্ছে পাওয়ার। তাহলে এখানে উত্তর কি হবে? তার নিজের জগৎ ছিল বিজ্ঞান এবং কারিগরি বিদ্যার জগৎ। তোমরা কি করবে? আনসারের মধ্যে এই জিনিসটা এইটা ঢুকে দেবে, এখানে অপশন নাম্বার দিয়ে উত্তরটা ঢুকে দেবে। আচ্ছা, পরেরটাতে যাই আমরা, যে শর্ট আনসার টাইপ কোশ্চেন কেমন আসবে এখান থেকে, কিরকম আসতে পারে। যেমন ধরো এখানে প্রশ্ন এলো যে who was bestowed কাকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল? ব্রিটিশরা কাকে বাহাদুর উপাধি দিয়েছিল? তাহলে এরকম আসবে হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। এমসিকিউ 1 নম্বরের থাকবে, এখানেও মার্কস থাকবে 1। সেখানে কি লিখবে তোমরা? তোমাদের তাহলে উত্তরটা এভাবে লিখতে হবে, একটা পুরো মানে লাইনের মধ্যে দিয়ে
তোমাদের উত্তরটা লিখতে হবে। খুব বেশি হলে 10 থেকে 15টা ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো। কাকে তাহলে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল? কালামের মায়ের ফোরফাদারকে, তার পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। কেমন? এবার আসি এলএকিউ বা লং আনসার টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে, যেখানে কোয়েশ্চেনের মান থাকবে 5। সেখানে কিরকম প্রশ্ন আসতে পারে? সেখানে কিন্তু অবশ্যই গদ্যাংশ থেকে একেবারে লাইন তুলে সেটাকে এক্সপ্লেইন করার কথা বলতে পারে। যেমন ধরো, আমি একটা উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো এখান থেকে প্রশ্নটা এসছে, এই লাইনটা দেখা গেল তুলে দিয়েছে। কালকে আমরা গদ্যাংশের এই লাইনটি নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে সমস্ত রকম অসুবিধে সত্ত্বেও কিন্তু কালামের বাবা জয়নাল আবদিনের কাছে একটা বড় সম্পদ ছিল। তার সত্যিকারের ধন সম্পদ ছিল না, কিন্তু ছিল তার একটা ইনেট উইজডম, তাই তো? যে তার মধ্যে একটা সহজাত জ্ঞান ছিল এবং ছিল ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তার মধ্যে একটা সত্যিকারের উদারতা ছিল। আমাদের শিক্ষা তো একটা সামগ্রিক প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া, এবং এই জীবন থেকেও কিন্তু অনেক কিছু আমাদের শেখার থাকে। কালামের বাবা জয়নাল আবদিন যেন ছিলেন সেটারই, মানে এইটার ইনেট উইজডম, তার সহজাত জ্ঞান এবং তার সত্যিকারের উদারতা, তার আত্মিক যে উদারতা ছিল সেইটার একদম ম্যানিফেস্টেশন ছিলেন। তো এখান থেকে ধরো এই লাইনটা তুলে দেওয়া হলো, তুলে দিয়ে প্রশ্ন করলো যে হু ইজ referred to as he, বলছে এখানে হি বলতে কার কথা বোঝানো হয়েছে? তাহলে কি লিখবে উত্তরে? হি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? হি বলতে বোঝানো হয়েছে এখানে কালামের বাবার কথা। যে হি এখানে রেফার করা হচ্ছে কাকে? কালামের বাবা জয়নাল আবদিনকে। তারপর ধরো একই সঙ্গে এই কোশ্চেনের মান হয়তো এরকম থাকবে 1 + 1 + 4। সেখানে তো দ্বিতীয় প্রশ্ন থাকলো what were his disadvantages? তার জীবনে কি কি ডিসঅ্যাডভান্টেজ ছিল, কি কি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল? তো আমরা গল্পটা যদি খুব ভালো করে পড়ি তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কোনোই অসুবিধা হবে না। সেখানে অসুবিধা বলতে কি কি জিনিস ছিল? অসুবিধা বলতে তার জীবনে দুটোই জিনিস ছিল। এক, তার কাছে আমাদের মতো স্কুল কলেজের প্রথাগত শিক্ষা, যাকে আমরা ইংরেজিতে ডাকি ফর্মাল এডুকেশন নামে, সেটা ছিল না। আর দ্বিতীয়ত তার কাছে কিন্তু কোনো ওয়েলথ ছিল না, তার কাছে কিন্তু কোনো রকম ধন সম্পত্তিও ছিল না। আর ধরো সবথেকে বেশি মান যে প্রশ্নের জন্য, সেই প্রশ্নের জন্য হয়তো বোঝানো হলো যে তোমাকে টেক্সট থেকে দুটো এক্সাম্পল দিতে হবে যেখানে তুমি বোঝাতে পারবে যে কালামের বাবার কাছে সহজাত জ্ঞান এবং সত্যিকারের উদার নৈতিক আত্মিকতা তার ভিতরে ছিল। এইটা বোঝানোর জন্য তুমি কিভাবে উত্তরটা দিতে পারো? আমরা উত্তর দিতে পারি যে তার মধ্যে যে জ্ঞান রয়েছে, কারণ তিনি খুব সহজভাবে খুব জটিল প্রশ্নের উত্তর সুন্দর সহজ তামিল ভাষায় সকলের কাছে বুঝিয়ে দিতে পারতেন। আর জেনারসিটি, তার উদারতা যদি আমাদের বোঝাতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা তার বন্ধুর কথা উল্লেখ করতে পারি, পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, যে সম্পূর্ণ অন্য ধর্মমতের অবলম্বন করা সত্ত্বেও দুজনে কিন্তু তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে, তাদের নিজস্ব পোশাক পরে, একজন পুরোহিত তার নিজের পোশাক পরে, একজন ইমাম তার নিজের পোশাক পরা সত্ত্বেও তাদের সমস্ত রকম ক্রিড, তাদের বিশ্বাস
পার্থক্য থাকা সত্ত্বেও কিন্তু তারা দুজনে বসে কি নিয়ে আলোচনা করতে পারেন মন খুলে তারা আলোচনা করতে পারেন বিভিন্ন রকম স্পিরিচুয়াল ব্যাপারগুলো নিয়ে, যেখানে তাদের আত্মিক উন্নতি কিভাবে করা সম্ভব, বা এই যে সর্বধর্ম সমন্বয় কিভাবে সম্ভব সেটা কিন্তু তাদের সম্পর্ক থেকে উঠে আসে। তাহলে এইভাবে আমরা উত্তর লিখতে পারি আমাদের লং আনসার টাইপ কোয়েশ্চেন, বা এই যে আমাদের 6 নম্বরের মানের যে প্রশ্নগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা স্ট্রং রুটস নিয়ে আলোচনা করলাম এবং স্ট্রং রুটস থেকে কি কি ধরনের প্রশ্ন কীরকমভাবে আসতে পারে তারও একটা নমুনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি এ থেকে তোমাদের পুরো চ্যাপ্টারটা বুঝতে এবং প্রশ্নগুলো উত্তর করতে সুবিধে হবে।